একটা মুভি আছে স্যার, ইংলিশ। হ্যাঁ, তাহলে হচ্ছে যেহেতু আমাদের লোগো হচ্ছে পিক্সেল নিয়ে, পিক্সেল টাইপ, তাহলে আমাদেরকে লোগোর যে বিষয়বস্তু সেটা হবে পিক্সেল টাইপ। তাহলে পিক্সেল টাইপের লোগো হচ্ছে একটা গ্রাফিক্যাল নেম। গ্রাফিক্সে হচ্ছে পিক্সেলের কাজ হয়, সেজন্য পিক্সেল প্লাস হচ্ছে টেকনোলজি দুটার কী বলে মিশ্রণ আছে, যার জন্য এই ফন্টটা হবে হচ্ছে মোটা ফন্ট। মোটা ফন্ট হচ্ছে কি ফন্ট ইউজ করবো? আর মোটা ফন্টের মধ্যে হচ্ছে তিন ধরনের ফন্ট আছে। তিন ধরনের ফন্ট না, আরও অনেক ধরনের ফন্ট আছে, বাট তিনটা ফন্ট আমি দেখাচ্ছি। এই ফন্টের নামগুলি মনে রাখতে হবে। একটা হচ্ছে ইথনোসেন্ট্রিক, এই ফন্ট। আরেকটা হচ্ছে গুড টাইমস। আরেকটা হচ্ছে ইউরো স্টাইল, ইউরো স্টার, সরি, ইউরো স্টার ব্ল্যাক এক্সটেন্ডেড। এই হচ্ছে ফন্টের নাম। এই যখন ক্লিক করি এই যে ফন্টের নাম দেখা যাচ্ছে, এই ফন্টের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ইথনোসেন্ট্রিক, আর একটা হচ্ছে গুড টাইমস, আর একটা হচ্ছে ইউরো স্টার ব্ল্যাক। আরও ফন্ট আছে, বাট আমি এইগুলি নিলাম। আমি কাজ করব হচ্ছে এই দুটো বাদ, আমি কাজ করব ইউরো স্টার দিয়ে। এখন আমাকে ভাবতে হবে কিভাবে এটা সাজাবো, যেহেতু পিৎজা আর হচ্ছে পাত দুটা হচ্ছে আলাদা 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 শব্দ দুটা। এখন একই লোগোতে হচ্ছে দুইটা বিষয়ের মানে মিশ্রণ ঘটাইলে হচ্ছে লোগোটা দেখতে খারাপ হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ আমি যদি পাথও উল্লেখ করতে পারি, পিৎজা উল্লেখ মানে পিক্সেলও উল্লেখ করতে পারি, তাহলে এখানে হচ্ছে আমি পিক্সেল দিয়েই হচ্ছে এটার কাজটা করব, পাথ আর ইউজ করব না। এখন হচ্ছে অ্যারেঞ্জিংয়ের পার্ট, যে এক লাইনেই ভালো হবে নাকি অ্যারেঞ্জ করলে ভালো হবে সেটা দেখতে হবে। কোনটা ভালো লাগে, এক লাইন নাকি ডুয়েল লাইন? এক লাইনই ভালো স্যার। এক লাইনই ভালো। তো আউটলাইন করলাম, আগে একটা আউটলাইন করি। এবার ফন্টের হাইটটা একটু, ফন্টের সাইজ বড় করি। ফন্টের সাইজ বড় করলাম, বড় করে হচ্ছে
উপর দিক থেকে চিন্তা করলেও পিৎজা হয়, নিচের দিক থেকে চিন্তা করলেও পাথ হয়, ঠিক আছে, একটা পি। এখন হচ্ছে এই ফন্ট এটার সাথে লেগে গেছে, সো এখানে অ্যারেঞ্জ করার বিষয় আছে। এখানে অ্যারেঞ্জ করতে গেলে হচ্ছে এখানে নিচের ফন্টের হাইটটা কমাইতে হবে, নিচের ফন্টের হাইট কমাইতে হবে। সাইজ ঠিক থাকবে, সাইজ 28 থাকবে, বাট হাইট কমবে। তাহলে ফন্টের হাইট কমাই হচ্ছে এখান থেকে ভার্টিক্যাল স্কেল। সাপোজ আমি 90 ইউজ করি যদি, তাহলেও ফাঁকাটা আমার কম দেখা যাচ্ছে, তাহলে আর একটু কমাইতে হবে। 85% যদি করি তাহলে মোটামুটি ঠিক থাকে। এটা করলাম। তারপরে হচ্ছে আমাকে এই এ পর্যন্ত লাইনটা নিতে হবে, ওয়ার্ডটা এ পর্যন্ত ট্র্যাকিং করে দেওয়া লাগবে। এই করলাম। এখন বলেন কোনটা ভালো? হ্যালো, কোনটা ভালো? উপরেরটা হচ্ছে সাধারণ, নিচেরটা হচ্ছে অসাধারণ। না, অসাধারণ সাধারণ না, কোনটা ভালো লাগে সেটা বলতে হবে, কোনটা চোখে দেখতে ভালো লাগে সেটা বলতে হবে। স্যার নিচেরটা ভালো লাগতেছে। করি আমরা যেভাবে করব, ফার্স্ট হচ্ছে বুঝি নাই। এখন আমাকে কালার চুজ করতে হবে, যেহেতু টেকনোলজি টাইপ প্লাস হচ্ছে ক্রিয়েটিভ টাইপ, মানে গ্রাফিক্যাল, তাহলে ক্রিয়েটিভনেসের একটা বিষয় আছে। তো এই লোগোটা ক্রিয়েটিভ টাইপ হইতে হবে। ক্রিয়েটিভ টাইপ হইতে হবে এই জন্য, কারণ গ্রাফিক্যাল টাইপ, এই জন্য এটাও আউটলাইন করে দিলাম। এখন সব দিকে হচ্ছে ব্যালেন্স সমান সমান আছে, একদম অ্যাকুরেট। চাইলে হচ্ছে পি এর এই পাশটা একটু চড়া করা যায়, এরকম মোটা করলাম, এই টাইপ। এটা হচ্ছে ইচ্ছা, মানে আগে দেখতে হবে কেমন লাগে, এরকম করলাম, মোটা করলাম। কেটা কান্নাকাটি করে? মামুনের এখানে কান্নাকাটি করে না? আচ্ছা, কালার চুজ করতে হবে। টেকনোলজি গ্রাফিক্যাল লোগোর সাথে কালার ম্যাচ করে হচ্ছে 3টা, আরও কালার আছে, 4টা 5টা কালারও আছে, বাট 3টা কালার আমি মেজর ধরে নিচ্ছি। একটা হচ্ছে এই টাইপের ব্লু, আরেকটা হচ্ছে অরেঞ্জ কালার, আরেকটা হচ্ছে রেড কালার। একটু ডিপ টাইপের রেড বা লাইট টাইপের রেডও ম্যাচ করে, কোনো সমস্যা নাই। একদম যদি সলিড রেড দিই তাও ম্যাচ করবে। আর আমি 3টা কালার নিয়ে হচ্ছে কাজ করব, 3টা কালার নিয়ে কাজ করবো না, সরি 2টা কালার নিয়ে কাজ করব। এই কালারটা আমি আর একটু চেঞ্জ করি, এই করলাম। এইভাবে কাজ করার শুরুতেই হচ্ছে কালারের বাটন, ফন্ট কি নিব, সব কিছু ঠিকঠাক করে নেওয়া লাগবে। সবার শুরুতে হচ্ছে এখানে একটা এ আছে, এটার উপর একটু কাস্টমাইজ করব, এটাকে একটু চেঞ্জ করব। কীভাবে চেঞ্জ করব? এটা লাইন নিলাম, লাইন নিয়ে হচ্ছে এখানে একটা লাইন ড্র করলাম, এইখানে একটা লাইন ড্র করলাম। মানে আমি যেই প্রসেসে কাজ করি সেটাই দেখাচ্ছি, আরও অন্যান্য প্রসেসে কাজ করা যায়। তো দুটো সব একসাথে গ্রুপ, মানে সিলেকশন করলাম, পরে হচ্ছে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করার পর আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই অংশটা বাদ দিলাম। তারপর হচ্ছে এখানে একটা অংশ আছে মাঝখানে এরর, এই এররটাও ফেলে দিলাম। তারপর হচ্ছে এই ইসে যাব, এটা সিলেকশন করলাম, করে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। এখানে প্রতিটা যে কর্নার আছে, এই কোনাগুলি সব ডিলিট করে দেবো, অ্যাঙ্করগুলি সব ডিলিট করে দিলাম, ডিলিট।
চাইলে এই অ্যাঙ্গেলগুলো ডিলিট করে দিতে পারি, যে একদম সমান স্ট্রেট থাকলো। ওকে, পিকজা পাত, ঠিক আছে। সাপোজ ব্লু কালার দিই উপরে, এই ব্লু কালারটা যদি লাইট মনে হয় তাহলে আমাকে এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এখানে 60% ইউজ করলাম, এই করলাম একটু ডিপ টাইপের, একটু চেঞ্জ চেঞ্জ একটু মানে লাইট থেকে একটু ডিপ টাইপের হচ্ছে ই করলাম, ব্লু কালার ইউজ করলাম। এখন হচ্ছে এই পাতের ওয়ে, পাতে হচ্ছে আমি অরেঞ্জ কালার ইউজ করলাম। অথবা এখান থেকে আমি রেড কালার ইউজ করি, কোনটা ভালো লাগে? স্যার রেডটাই মানাইছে স্যার, রেডটা মানাইছে, রাইট। তাহলে এটা আপাতত সরাই রাখলাম, রেড নিয়ে কাজ করবো। এখন আসি, এই যে যেটা করলাম এটাও কিন্তু এখন লোগো, ঠিক আছে, এতটুকুই কিন্তু লোগো। এখানে আমার যেই ইনফরমেশনগুলি শেয়ার হয় সেগুলি সবই শেয়ার হয়। আমি যে গ্রাফিক্যাল একটা ফার্ম, সেটা আমি এখানে আমার এই ফন্ট, আমার কালার, এগুলি দেখে বোঝা যাচ্ছে। আবার যদি চাই যে না এখানে আমি ব্ল্যাক ইউজ করব, সেটাও করতে পারি। আমি ব্লুই রাখলাম, ব্লু দিয়ে কাজ করি। আরও যদি একটু ডিপ করতে চাই ব্লু, তাহলে আর একটু করতে পারি। করবো না, একটু লাইট টাইপের ব্লু ইউজ করলাম, কারণ রেডটা একটু ডিপ টাইপের আছে জন্য, মানে রেডটা একটু চকচকা। এবার হচ্ছে পিক্সেল বানাবো। পিক্সেল হয় কিসের মাধ্যমে? পিক্সেল হয় কিভাবে? পিক্সেল কি বলেন, ক্লাসে বলছিলাম পিক্সেল কি? একটা ইমেজ কিভাবে তৈরি হয় বলেন তো? আপনাদের পরীক্ষায় এগুলি থাকবে, ঠিক আছে, এক্সামে এইসব কোশ্চেনগুলি থাকবে, কারণ এই খুঁটিনাটি কথাবার্তা সব আমি বলছি ক্লাসে। ডট বুঝায় মনে হয় স্যার, পিক্সেল ডট বোঝায়, ওকে। ডটের মধ্যে কি থাকে? কালার থাকে স্যার, কালার থাকে, গুড, ভেরি গুড, রাইট অ্যান্সার। পিক্সেল দেখতে কিসের মতো? এটা সঠিক বলতে পারবো না স্যার। পিক্সেলের শেপ কেমন? পিক্সেলের শেপ হচ্ছে বক্সের মতো, ঠিক আছে, কিউব টাইপ, বক্স টাইপ। এই যে পিক্সেল এরকম, যখন আমরা ছবি জুম করি তখন এরকম এই টাইপের দেখা যায়, ছবিতে এরকম কাটা কাটা দেখা যায়, এরকম দেখা যায়, যায় না? জি স্যার। তাহলে পিক্সেল দেখা যায়। বক্সের মতো। তাহলে এই পিক্সেলটা সাপোজ এখানে ইউজ করলাম, জাস্ট ইউজ করতে থাকবো। এটা হোয়াইট কালার ইউজ করলাম, মানে এখন র্যান্ডমলি হচ্ছে এই পিক্সেলগুলি বসাবো, ছোট বড় হইতে পারে। একটু যদি রাখি, এই জুম এই রেখা যদি কাজ করি, তাহলে এটা সরাইতে গেলে আমাকে দেখা যাবে যে রাউন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন আমার পিক্সেল আর থাকবে না, এই জন্য জুম করে নিতে হবে। স্যার মাঝখানে ওটা কি থাকে? কোনটা কি থাকে? মাঝখানে ছোট একটা বিন্দু। এটা 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 জি স্যার, ওইটা অনেক সময় যাইতে চায় না। ভাই, এটা তো একটা অবজেক্টের সেন্টার ভাই, এটা থাকবেই।
যাবে কই? এটা তো থাকতেই হবে, কারণ এটা সেন্টার পয়েন্ট না। এই যে করলাম, এখনো কিন্তু পিক্সেল হয়ে গেছে। এইভাবে যদি রাখি তাও এটা পিক্সেল লোগোর মতোই দেখাবে। এখন হচ্ছে এই পার্ট জাস্ট রেড কালার দিয়ে শুরু করলাম। এটা যে কোনো রকমই হইতে পারে, ঠিক আছে, ছড়াই আছে, এটা হবে আর কি। এটা সাজানো লাগবে। এটা শুধু কপি করতেছি, কিবোর্ড থেকে অল্টার ধরে ড্র্যাগ করতেছি, কপি হয়ে যাচ্ছে। কিবোর্ড থেকে অল্টার ধরে রেখে জাস্ট ড্র্যাগ করতেছি, এটা কপি হয়ে যাচ্ছে। এখন এটা কোনো কোনো জায়গায় বড় হবে, কোনো কোনো জায়গায় ছোট হবে। যদি চাই যে নির্দিষ্ট মাপে করব, তাহলে একদম অ্যাকুরেট সাইজ নিয়ে নিয়ে কাজ করতে হবে। এবার একটু ছোটো করে দেখি কী অবস্থা। এদিকে একটু বেশি দেখা যাচ্ছে, একটু কমায় দেবো। সেখানে ব্লু কালারের 2-4টা ঢুকাইলে মনে হয়। একটু ওয়েট করেন স্যার, আগে তো বসাইতে হবে। আপনি ব্লু কালার তো পরে দিবেন, একটু অপেক্ষা করেন, ধৈর্য। আপনি যদি শুরুতেই কালার নিয়ে চিন্তা করেন, তাহলে তো সময় লাগবে প্রচুর। তাহলে তো একটা লোগো বানাইতে সময় লেগে যাবো প্রায় 2 ঘন্টা। ধরে নিলাম এইভাবেই হবে, ঠিক আছে, ধরে নিলাম। আবার যদি চিন্তা করি যে না, আমি এইভাবে দিব না, এইগুলি বাদ বাদ, এগুলি সব উপরের দিকে যাবে, তাহলে একটা সাইড থেকে শুরু হইলো এরকম।
হইলো, তাও কোনো সমস্যা নাই, এইভাবে হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই সাদা বক্সগুলি আছে এগুলি সব একসাথে সিলেকশন করে সিলেকশন করলাম, পরে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করব। গ্রুপ করে হচ্ছে সরি গ্রুপ না, গ্রুপের আগে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মেক কম্পাউন্ড পাথ, এটা করলাম, কম্পাউন্ড পাথ তৈরি করলাম। এখন পি এর সাথে ধরে পাথ ফাইন্ডারে গিয়ে মাইনাস ফ্রন্ট শেপ দিয়ে দেখব কাটে কিনা। কেটে গেল। যদি কম্পাউন্ড পাথ না করতাম তাহলে কাটতো না। যদি কম্পাউন্ড পাথ না করি তাহলে কি হয়, সিলেকশন করলাম তো, রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে তারপর হচ্ছে গ্রুপ করি। গ্রুপ করে যদি কাজ করি তাহলে এরকম সিলেকশন করলাম, মাইনাস ফ্রন্ট শেপ ক্লিক করলেও এটা কাটা যাবে, কিন্তু আবার কোনো কোনো সময় দেখা যাবে কাটতেছে না। এইবার আসি, কাটা শেষ, আমার পি এর মাঝখানে কাটা শেষ। যেমন আমি অন্য কালার যদি দেই, এই যে এখানে সাদা সাদা আসবে, কালার আসবে না, কারণ এখানে কেটে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে এটা উপরের দিকে নিয়ে আসলাম, এনে হচ্ছে অফসেট পাথ ইউজ করব। অফসেট পাথ ইউজ করে হচ্ছে এই এখানে একটু সাইজ বাড়াবো, এটা বেশি বড়, তাহলে 0.1 দিয়ে দেখি, 0.1ও একটু মোটামুটি চলে, অথবা 0.1 যদি বড় হয় তাহলে পয়েন্টের সাথে আগে এটা 0 দেওয়া লাগবে। 0 দিয়ে হচ্ছে এখানে 7/8 দিলাম, তাহলে মোটামুটি এই এতটুকু চিকন হয়েছে, এটা ঠিক আছে, চলে। এখন এটার সাথে পি সিলেকশন করলাম, করে এখানে পাথ ফাইন্ডারে গিয়ে মাইনাস ফ্রন্ট শেপ করে দিলাম। এই যে ভেজা লেগে গেল, ঠিক আছে, মাইনাস ফ্রন্ট শেপ দেওয়া যাবে না, এটাই দেখাতে চাইছিলাম। দুটো একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে এখানে শেপ টু শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডারে ক্লিক করেও কাজটা করতে পারি। এখন যদি ডিলিট করে দিই তাহলে এই যে অংশটুকু কেটে গেল। এখানেও সেম কাজ করব, পাথ ফাইন্ডারে গিয়ে এই জায়গাটুকু এটা একটু বড় করলাম, করে এটা সিলেকশন করলাম। এখন এটার সাথে হচ্ছে এইটা দিয়ে হচ্ছে এই পি এর অংশটুকু কেটে ফেলবো, এই জন্য শেপ বিল্ডার ইউজ করতেছি। এই যে ভিতরে ক্লিক করে একটু ড্রাগ করলাম, ড্রাগ করে হচ্ছে এটা মিলাইয়া ফেললাম। এখন হচ্ছে এটা যখন ডিলিট করব তখন এই অংশটুকু ফাঁকা হয়ে যাবে। আবার চাইলে এই ভিতরেও বক্স বসানো যায়, আমরা এই ভিতরে বক্স বসাইতে পারি। ওই ক্ষেত্রে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লু কালারের ডিপ কোনো টাইপ কালার দিতে হবে। আর লাগবে না। এখানেও সেম কাজ করবো, এখানে এটার উপরে উঠে গেছে, এটারও একটা সমতা, এটারও একটা মেজারমেন্ট করবো এরকম। দেন এটার সাথে ধরে শেপ বিল্ডার গিয়ে সরাসরি এইভাবে মিলাই দেব। মিলাই দেওয়া মানে হচ্ছে এই শেপটা দিয়ে হচ্ছে এই অংশটুকু কেটে ফেলা, এই যে কেটে ফেলছে। দুইটা একসাথেই ধরলাম, কারণ দুটো একসাথেই অফসেট পাথ বাড়ালাম। কারণ এই শেপ দিয়ে হচ্ছে এটা কাটবো, শেপ বিল্ডারে গেলাম, এটা অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে কেটে গেল, ডিলিট। এখন এটা দিয়ে এটা তো আমার মেইন পিক্সেলের মানে ডিজাইনের পার্ট, এটা হচ্ছে আমার বাইরের পার্ট। এটা দিয়ে হচ্ছে এটা ধরবো, ধরে সেম কাজ করবো, শেপ বিল্ডারে গিয়ে এটা একসাথে মার্জ করে দিলে এই অংশটুকু সে কেটে ফেলবে। আর কিছু করার নাই, যা করছি সব শেষ, সাজানো শেষ। চাইলে এখান থেকে এই বক্সটা একটু ছোট আছে, এটা দিয়ে আবার এটাকে একটু সাইজ করতে পারি, কাটতে পারি, তাহলে বুঝবো যে মানে এইটা আইসা এখানে জমছে, এখান থেকে এটা আসছে, এটা থেকে তারপর এটা আসছে, এইভাবে বোঝায় আর কি, মানে
অনেকগুলি পিক্সেল আইসা তারপরে হচ্ছে আমার এই পিটাকে তৈরি করছে, মানে পুরো লোগোটা তৈরি করছে। এখন কি দেখতে মনে হচ্ছে যে এইটার একটা বর্ডার ছিল, সেই বর্ডারের কারণে এখানে এটা দেখা যাচ্ছে না, এরকম মনে হচ্ছে। চাইলে এটার কালারটা আর একটু ডিপ করতে পারি, 20% বাড়াই দিলাম, ডিপ হইল। এখন যদি চাই যে এই ভিতরেও একটা বক্স দিতে চাই, তাহলে একটা বক্স নিতে পারি, একদম এই সমান করে নিলাম, এই সমান করে নিলাম। এবং সব দিকে যেহেতু আমার একটা নির্দিষ্ট মেজারমেন্টে হচ্ছে কম আছে, তাহলে এখন হচ্ছে আবার অফসেট করতে যাব, গিয়ে হচ্ছে যেই মেজারমেন্ট আছে সেভাবেই থাকবে, এখান থেকে শুধু মাইনাস দিব। মাইনাস দিলে ভিতরে একটা পার্ট তৈরি হবে, তাহলে ভিতরের পার্টটা থাকবে, বাইরের পার্টটা বাদ। এই করলাম। এখন চাইলে সবগুলিতেই একই রকম কাজ করা যায়, করবো না আর। একটা বিশেষ বিষয় হচ্ছে যে এলোমেলো করে করা যায়, আমি এলোমেলো করে ওইভাবে করি নাই, আমি একটা সিমিলারিটি রাখছি, এইভাবে আসছে, এইভাবে আসছে, মানে পিক্সেল তো এলোমেলোভাবেও হয়। এবং এখানে হচ্ছে ছোট পিসটা হচ্ছে কপি করলাম, কপি করে এখানে একটু দিয়ে দিলাম, Ctrl+C Ctrl+F। এখন হচ্ছে কালার দেওয়ার পার্ট, কোন দিকে কি কালার দিব সেটা একটু চুজ করে নিই। সাপোজ এই কটা ব্লু দিলাম, আর ওগুলো সব রেড থাকলো, তাহলে কি আমার পিক্সেল তৈরি হয়েছে। এটা এবার বাদ দিয়ে দিই, এটা দেখতে খারাপ লাগতেছে, এটা বাদ। আমার পিৎজা পাথ রেডি। এখন যদি চাই যে কালার চেঞ্জ করবো, তাহলে কালার এইভাবে চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করবো, যে ব্লুগুলি সব ব্লু একসাথে গ্রুপ করে নেব, তাহলে হচ্ছে একবারে কালার চেঞ্জ করে ফেলতে হবে। এই করলাম, গ্রুপ করলাম, গ্রুপ করে হচ্ছে Ctrl+3 দিয়ে হাইড করলাম, আর রেডগুলি সব একটা গ্রুপ করলাম, তাহলে হচ্ছে এক ক্লিকেই চেঞ্জ করে নেবো সব। ভেরিয়েশন লাগবে তো ভেরিয়েশন দিচ্ছি। এই ভেরিয়েশন করলাম। এখন যেটা ক্লায়েন্ট পছন্দ করে সেটা ক্লায়েন্ট নিবে। এখন হচ্ছে সাপোজ মক আপ করবো,
তাহলে মকআপে যেতে হবে, লোগোর মকআপ ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নিয়ে কাজ করতে হবে। সাপোজ লোগোর মকআপ, একটা মকআপ নেই, মকআপ ডাউনলোড করে নিতে হবে নেট থেকে। মাঝখান দিয়ে আর একটু যাই। আচ্ছা কোন ডিজাইনটা ভালো বলেন তো? এটা ভালো? কোনটা ভালো ভালো দেখা যায় নাকি এটা? আগেরটাই স্যার ভালো লাগতেছে। এটা? এইটা। হ্যাঁ, জি স্যার। ক্লায়েন্টও এটাই চুজ করছে। মানে এটা করছিলাম তোমাকে ক্লাসে বসা, এটা করছিলাম বিকালের ক্লাসে বসা। এটা করছিলাম বিকালের ক্লাসে বসা, আর এটা করছিলাম তোমাদের ক্লাসে বসা। তো ক্লায়েন্ট এটাই চুজ করছে। আরে ওপেন হয়ে গেছে, কোন লাগে কেন? তোর এটা বাদ। রাখবো না ভাই, ক্যান্সেল ক্যান্সেল। হ্যাঁ, এটা ইউজ করবো। মকআপ কিভাবে করে সেটা দেখা যাচ্ছে। ডাবল ক্লিক করলাম, মানে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে আসতে হবে। কাজ করবো ইলাস্ট্রেটরে, কিন্তু নিয়ে যাবো হচ্ছে ফটোশপে। তাহলে এই মকআপ করে, এরকম মকআপ করে ক্লায়েন্টে পাঠিয়ে দিব। মানে কন্টেস্ট সাবমিট করবো, ফাইবারে পাঠাবো, যেখানেই পাঠাই এভাবেই করবো আর কি। তাহলে বোঝা গেছে পিক্সেল লোগো বোঝা গেছে? যাদের পিক্সেল নিয়ে ব্র্যান্ড নেম আছে তারা তাদের লোগো তারাই বানানোর চেষ্টা করবা। আমি জাস্ট প্রসেস দেখাই দিলাম, তার মানে এই না যে সব প্রসেসের সব লোগো এরকমই হবে। গুগলে গিয়ে যাবা, আইডিয়া নিবা পিক্সেল কীভাবে হয়, পিক্সেল লোগো কেমন হয় দেখি। এখানে যাও, এখানে সার্চ দিবা পিক্সেল লোগো, এই দেখো পিক্সেল লোগো। একটা মোস্ট কমন পার্ট এই বিষয়টা দেওয়া। এই যে এখানে একটু বড় দিছে, এখানে কি বলে পিক্সেলটা হচ্ছে অন্যভাবে ইউজ করছে, যে পি বানাইছে, ঠিক আছে, এরকম বানানো যায়, কোনো সমস্যা নাই। তারপর এখানে সনিক, সুপার সনিক, এই জন্য একটা অ্যারো ইউজ করছে পিক্সেল দিয়ে, অ্যারো বানানো হয়েছে পিক্সেল দিয়ে। এই যে ইগল বানাইছে সেখানেও পিক্সেল, পি বানাইছে এখানেও পিক্সেল। সো পিক্সেলের কাজই হচ্ছে এই টাইপ। আবার পিক্সেলের ভ্যারাইটিস কালারও হয়, কারণ পিক্সেল হচ্ছে কি কালার, মানে অনেকগুলি ডটের কালার। যেমন এই যে পিক্সেল ট্রি, এই যে ট্রিটা হচ্ছে পিক্সেল আকারে ডিজাইন করা হয়েছে যেন পিক্সেলের মতো দেখা যায়। এই যে পিক্সেল ট্রি, ঠিক আছে, পিক্সেল ট্রি। সো পুরো পিটাও আমি এইভাবে বানাইতে পারি, এই বক্স করে বানাতে পারি। এখন ওই দেখালাম, যার যার লোগো শেষে বানাবে, এই জন্য লোগোর প্রসেস দেখালাম।
এখন সে কীভাবে বানায় এটা তার বিষয়, কারণ হচ্ছে তার লোগো। সে কি সুন্দর করে বানাবে নাকি বান্দর করে বানাবে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। আমি রাস্তা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আসি জি একদম স্যার। একদম চূড়ান্ত পর্যায়ে আসি যে ফাইল কিভাবে সেভ করব। সাপোজ ক্লায়েন্ট এটা চুজ করছে, এই কালারটা চুজ করছে, তাহলে এটাকে আগে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে হচ্ছে কপি করব, কপি ফাইল মেনুতে যাব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর একটা নিব, মানে পিক্সেল দিয়ে হচ্ছে একটা আর্টবোর্ড নিব পিক্সেলে। কত সাইজ, সাপোজ 1200 বাই কত নিব, 700, এটা পিক্সেল নিলাম। দেন ক্রিয়েট করলাম। এত বড় কেন? বুঝি নাই, বললাম এত বড় কেন? এত বড় হইতে দিব কারণ হাই রেজলিউশন দেওয়া লাগবে, রেজলিউশন হাই করে দেওয়া লাগবে। পারলে 6000 পিক্সেল বাই 6000 পিক্সেলও করতে হবে, এরকমও করতে হবে। 3000 পিক্সেল বাই 3000 পিক্সেলও করতে হবে। এখন 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল কেন করি নাই, কারণ আমার লোগোটা স্কোয়ার না, আমার লোগোটা একটু হরাইজন্টাল টাইপ, সেজন্য আমি ওই টাইপের একটু লম্বা টাইপের আয়তকার একটা আর্টবোর্ড নিছি। এখান থেকে পেস্ট করলাম, পেস্ট করার পর এটা এখন বড় করব। এরকম এইভাবে বড় করেই একটা ক্লায়েন্টকে পাঠাইতে হবে। তো এখন সেভ করব হচ্ছে এই এই সেম সাইজে সেভ করব। একদম কি কি ফাইল সেভ করব দেখে নাও, একদম পরিপূর্ণ কাজ। একদম ক্লায়েন্টে কি কি ফাইল পাঠাইতে হয়। আমি এখানে ফোল্ডার বানালাম যে পিৎজা পাথ, পিৎজা পাথ লোগো। ওইখানে ক্লায়েন্টের যখন পাঠাবো তখন লিখবো এখানে সোর্স ফাইল। স্যার সোর্স ফাইল কেন লিখবো? সোর্স ফাইল লিখবো হচ্ছে কারণ এটা তো আমার সোর্স ফাইল, কারণ এই ফাইল থেকেই তো ক্লায়েন্ট প্রিন্ট করবে বা ছবি ইউজ করবে, যেভাবেই করবে, মানে এটা সোর্স ফাইল হিসাবেই যাবে এটা। এখানে ইপিএস ফাইল থাকবে, এআই ফাইল থাকবে, পিডিএফ ফাইল থাকবে, জেপিজি থাকবে, টিপ থাকবে, পিএনজি থাকবে, আরও কিছু থাকলে আরও কিছু থাকবে। তাহলে এটা হচ্ছে এই পিৎজা পাথ লোগোর মূল ফাইল, মানে মেইন ফাইলও দিতে পারি, রিয়েল ফাইল দিতে পারি। সোর্স ফাইল হচ্ছে ক্লায়েন্ট ভালো বুঝে, এই জন্য সোর্স ফাইল লিখতে হবে, ঠিক আছে। এখন এখানে লোগোর নাম লিখলাম পিৎজা পাথ লোগো, এইভাবে লিখলাম। লিখে হচ্ছে এআই ফরম্যাটে সেভ করব। কোনটা এআই ফরম্যাটে সেভ করব হচ্ছে যেটা আমার রিয়েল ফাইল, ঠিক আছে, মূল ফাইল যেটা। তো মূল ফাইল কিন্তু এখানে নাই, সো এখানে আগে সেভ করতে হবে হচ্ছে আমাকে ইপিএস মোডে সেভ করতে হবে। ইপিএস হচ্ছে প্রিন্টিং ফাইল, ঠিক আছে। ইপিএস থেকে হচ্ছে প্রিন্ট করে। আর ইপিএস ফাইল হচ্ছে আউটলাইন থাকে, এই যে একদম পার্ট বাই পার্ট ভাঙা থাকে, ক্রিয়েট আউটলাইন করা থাকে। আর আউটলাইন না করলে দেখা গেলো আমি যেই ফন্টে কাজ করলাম ওই ফন্ট ওই প্রিন্টিং অফিসে নাই, বা ওই প্রিন্টিং হাউসেই নাই, তাহলে হচ্ছে ও আর এই ফন্ট মিলাইতে পারবে না, কারণ কাজটা আমি করছি। আমি ছাড়া কি এই কাজ কেউ মিলাইতে পারবে না। হাজার চেষ্টা করলে আমারটার মতো হবে না, মানে 100% চুরি কেউ করতে পারে না, এটা হচ্ছে কথা। সেভ দিলাম। এখন ক্লায়েন্টের যদি অন্য কোনো ভার্সন থাকে, যে ক্লায়েন্ট যদি হয় কি বলে CS6 ইউজ করে, তাহলে আমার CS6 এ সেভ করতে হবে। ক্লায়েন্ট যদি ইউজ করে Illustrator 10, তাহলে আমাকে Illustrator 10 এ সেভ করতে হবে। এই হচ্ছে বিষয়। এখান থেকে আমি আমার ভার্সন চেঞ্জ করে দিতে পারবো। তো আমি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য কাজ করতেছি, সো আমার ভার্সন চেঞ্জ করার প্রশ্নই আসে না। ওরে আমি যত পারি আপডেট দিব। ওরে ব্যাকডেট দিলে হচ্ছে ও বুঝবে যে আমি ব্যাকডেটেড, সো ওরে আমি কোনো এই ফাইল দিব না। তো এখান থেকে হচ্ছে সেভ দিলাম, ওকে, সেভ হয়ে যাচ্ছে। যত বড় আর্টবোর্ড হবে তত সেভ হইতে একটু লেট করবে। 4GB র্যামের পিসি হইলে একটু আরও একটু বেশি লেট করবে, কারণ এখানে 4GB র্যাম না, এখানে হচ্ছে SSD আছে, তারপর হচ্ছে র্যামের স্পিড ভালো, সো সব কিছু মিলে হচ্ছে গ্রাফিক্স কার্ড আছে, এই জন্য এখানে সময় কম লাগছে। তো আপনাদের হচ্ছে এত কম সময় হবে না, আর একটু বেশি সময় নেবে, কারণ হচ্ছে আপনাদের এত কিছু নাই। আবার হচ্ছে এই কী ইউজ করেন, ডেস্কটপ ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন, তো ল্যাপটপে আরও লেট হবে, একটু লেট হবে, অপেক্ষা করতে হবে বসে বসে। অন্য কিছু কী বলে আস্তাগফিরুল্লাহ পড়বেন বসে বসে।
এটা গেলো আমার ইপিএস ফাইল সেভ করলাম। তারপরে সেভ করব হচ্ছে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল কেন সেভ করব? যদি আমি ইলাস্ট্রেটর ই ফরম্যাটেই মানে সিসি ফরম্যাটেই দিলাম, পিডিএফ ফাইল দিব এই জন্য সে যদি যেন অন্য কোনো ভার্সনে যেন ইজিলি ওপেন করতে পারে, পিডিএফ ফাইল থেকে অন্য কোনো ভার্সনে সে ইজিলি ওপেন করতে পারবে। আমি মনের ভুলে CC17ই সেভ করে দিয়ে দিলাম বা সিসি ভার্সনেই সেভ করে দিয়ে দিলাম, কিন্তু সে তার কাছে সিসি নাই, সে ওপেন করতে পারতেছে না, তাহলে সে পিডিএফ থেকে ওপেন করে নেবে। এই জন্য পিডিএফ ফাইলও দিয়ে দিতে হবে। এই যে এই অপশনটা আসবে, এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই, জাস্ট এখানে সেভ পিডিএফ ক্লিক করে পিডিএফ সেভ করে দিলে হবে, কারণ এটা লোগো, এখানে অন্য কোনো মাপ যোগ দেওয়ার কিছু নাই। তারপর হচ্ছে ফাইল মেনুতে যাচ্ছি। এইবার হচ্ছে আমি জেপিজি সেভ করব, পিএনজি সেভ করব। কিভাবে জেপিজি সেভ করব? এই যে আমি এখানে সেভ এজে গেলাম, সেভ এজে গেলে হচ্ছে এখানে আমার জেপিজির কোনো অপশন নাই, এখানে কোনো জেপিজির অপশন নাই, ঠিক আছে? এখানে যা ফরম্যাট আছে, যা অপশন আছে, এক্সটেনশন যেগুলি আছে সব কিছু হচ্ছে প্রিন্টিং এক্সটেনশন আর হচ্ছে ওয়েব এক্সটেনশন। যেমন হচ্ছে এসভিজি অপশনে সেভ করে দিব হচ্ছে ওয়েবের জন্য, যদি সেই ওয়েবের জন্য এই লোগোটা ইউজ করে এসভিজি ফাইল আপলোড মানে ইউজ করতে পারবো, যদি তাকে আমি পিএসডি ফাইল না দিই। গেল এই পার্ট। তাহলে পিএসডি ফাইলে আমি গেলাম না, এখন যাব হচ্ছে এক্সপোর্টে গিয়ে হচ্ছে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করলাম। দেন এই যে জেপিজি দেওয়া আছে, কারণ কালকে রাতে কাজ করছি সেজন্য জেপিজি সবসময় দেওয়া থাকে, কারণ রাতের বেলা কাজ করি আমি, এজন্য জেপিজি আসে বা পিএনজিও আসে। তো এখান থেকে আমি কোন ভার্সনে সেভ করব? যদি আমার অটোক্যাড সেভ করতে তাহলে অটোক্যাডে সেভ করব, বিএমপি ভার্সনে সেভ করলে বিএমপি এক্সটেনশনে সেভ করব, সিএসএস হলে সিএসএস সেভ করব। এইভাবে সবগুলি ফাইল এক্সটেনশন দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে দিব হচ্ছে জেপিজি ফাইল, জেপিইজি আর জেপিজি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আর্টবোর্ড, এই ইউজ আর্টবোর্ড কথাটা আছে, এখানে টিক চিহ্ন দিব। কেন দিব সেটা একটু ব্যাখ্যা পরে দিচ্ছি। যে ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ এক্সপোর্ট দিলাম, এই অপশনটা আসবে। এই পপ আপটা যখন আসবে, এই পপ আপে হচ্ছে আমাকে কালার মডেলটা চেঞ্জ করে দিতে হবে। যদি ক্লায়েন্ট যেই ফাইল দিচ্ছি জেপিজি ফাইল, এখান থেকে জেপিজি ফাইল প্রিন্ট হবে না, জেপিজি ফাইল সে প্রিন্ট দিবে না, জেপিজি ফাইলটা সে কী বলে সে তার ওয়েব ভার্সনে ইউজ করতে পারে, সেজন্য তাকে এখানে 8GB কালার দিতে হবে। কারণ স্ক্রিন মিডিয়াতে 8GB ছাড়া কালার ভালো আসবে না, কালার ভালো দেখা যাবে না। কারণ আমি যদি এখান থেকে CMYকে দেই তাহলে সে ফেড কালার দেখবে। সো এখান থেকে জেপিজি সেভ করে কোয়ালিটি হচ্ছে একদম ম্যাক্সিমাম সিলেকশন করে দেওয়া লাগবে। আর এখানে কোনো কিছুতে হাত দিব না। যদি এখানে চেঞ্জ থাকে তাহলে এখানে 300, যদি 300 জায়গায় 72 করতে হয় তাহলে করবো, বাট 72 করবো না, 300ই দিয়ে দিব। হাই রেজলিউশন দিব, কোনো লো রেজলিউশন কোনো ফাইলে দিব না। দেন এখান থেকে ওকে প্রেস করলাম। এটা হচ্ছে আমার জেপিজি সেভ করার ওয়ে। তারপরে হচ্ছে আরেকটা জেপিজি সেভ করতেছি, কেন আর্টবোর্ডে ক্লিক করছিলাম সেই জন্য। আবার গেলাম এক্সপোর্ট অ্যাজে গিয়ে হচ্ছে এখানে আর্টবোর্ডে আর ক্লিক করব না, এখন ক্লিক ছাড়াই এটা সেভ করব। সেভ করলে কি হয় সেটা আমরা তখন দেখব। এটা আমি 8GBতে সেভ করলাম, দেন ওকে করলাম। এখন আমাকে করতে হবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে হবে, সে যেন যে কোনো জায়গায় ইউজ করতে পারে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ইউজ করতে হবে। তাহলে এক্সপোর্ট অ্যাজে গিয়ে এখান থেকে হচ্ছে আমি পিএনজি সেভ করব, পিএনজি। এবং এখানে অবশ্যই আর্টবোর্ডে ক্লিক করে দিব, কারণ আমি একটা নির্দিষ্ট আর্টবোর্ড নিয়েছি। কি সাইজ? 1200x700 সাইজ, 1200x700 পিক্সেলের একটা আর্টবোর্ড নিছি, সেই সাইজেই যেন পিএনজি শো করে, বাইরের অংশ যেন না আসে, সেজন্য ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দেব। ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব। এক্সপোর্ট ক্লিক করার পর এখানে যা আছে তাই থাকবে, কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই, জাস্ট ওকে। গেল এই পার্ট। এখন আসি, আমার এআই ফাইল যদি সেভ করা লাগে, ক্লায়েন্টকে একটা এআই ফাইল যদি দেওয়া লাগে, তাহলে আমি এআই ফাইল দিব। কিভাবে দেব? তাহলে এই যে আমার মেইন ফাইলটা এখানে নাই, তাহলে আমার মেইন ফাইল হচ্ছে এই পিকজা পাথ, এটাকে হচ্ছে কাস্টমাইজ করে মানে রিসাইজ করে এটার মতো করে পাঠাইতে হবে, অথবা না পাঠাইলেও চলবে, এআই ফাইল না পাঠাইলেও চলবে। কেন চলবে? আমি ফন্টের নাম দিয়ে দিব। আমি তাকে বলে দিব যে আমি ফন্ট ইউজ করছি হচ্ছে ইউরো স্টার, এই যে এই ফন্ট।
দিয়ে দেবো আমি এই ফন্ট ইউজ করছি তাকে বলে দিব, এবং প্রয়োজনে পারলে হচ্ছে গুগলে যাব, গিয়ে লিখবো ইউরোস্টার ব্ল্যাক এক্সটেন্ডেড ফ্রি ফন্ট, লিখে হচ্ছে ওই ফ্রি ফন্টের কি নিব দেখাই দিচ্ছি, একদম সব কিছু দেখাই দিচ্ছি যেন সমস্যা না হয়, বুঝে নিতে হবে সব কিছু। ফ্রি ফন্ট লিখলাম, লিখার পর এই যে এখানে ফ্রি ফন্ট দেখাচ্ছে কোথায়, দা ফন্ট ফ্রি ডট নেট, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ইউরোস্টার ডাউনলোডের অপশন আছে, তাহলে এই এক্সটেনশন এই ইউআরএলটা কপি করব, ফুল কপি করব, কপি করে একটা নোটপ্যাডে লিখে দিব আমি কি কি ধরনের কাজ করছি, প্লাস কি ধরনের কালার ইউজ করছি, কালার কোড সহ দিয়ে দিতে হবে। যেমন হচ্ছে কি কালার ইউজ করছি, এখানে এই ব্লু কালার আর হচ্ছে রেড কালার ইউজ করছি, তাহলে এই এই ব্লু কালারের কোড কি, এই ব্লু কালারের কি কোড, যেমন ব্লু কালারের কোড আছে কি এখানে, এই যে এই কোডটা আছে 005CA9, এই কোডটা কপি করে নিব, এই কোডটা কপি করে নিব আর এই কোডের উপরে লিখব, মানে নোটপ্যাডে লিখব যে ব্লু কালার, নিচে মানে উপরে লিখব প্রথমে কালার কোড, তারপরে লিখব ব্লু কালার মানে ব্লু, ব্লু লিখে হচ্ছে এই কোডটা লিখে দিব, হ্যাক্স কোডটা লিখে দিব, বাকি অন্য কিছু লেখার দরকার নেই। আর তারপরে রেড কালারের কোডটা রেড লিখে রেড কালারের এই কোডটা দিয়ে দিব, এই হ্যাক্স কোডটা দিয়ে দিব, তাহলে অ্যাকুরেট এই কালারটাই আসবে। এখন আমি যদি এখান থেকে কালার কোড দেই তাহলে দেখা গেল যে প্রিন্টিং হাউসে কালার চেঞ্জ হয়ে গেছে, প্রিন্টিং হাউসে দেখা গেল যে চেঞ্জ হয়ে গেলে এখান থেকে সে কালার প্রেস করলে সে দেখবে যে দেখা গেল ভুলে 98 হয়ে গেছে ইয়েলোর জায়গায়, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, তখন ক্লায়েন্টের কোনো অপশন থাকবে না কিছু বলার। সেজন্য এই কোডটা দিয়ে দিতে হবে যেন কোনো ভুল না হয়, কারণ এই কোডটা আমাকে ভুল কালার আর দেওয়ার কোনো সুযোগ নাই, এইখানে হাত দেওয়ার কোনো দরকার নাই, এই হ্যাক্স কোড দিয়ে আমার এই মূল কালার চলে আসবে, গেল এই পার্ট। তাহলে আমি ক্লায়েন্টকে একটা নোটপ্যাডে লিখে দিব যে কালার কোডটা, কালার কি কালার ইউজ করছি এবং কালার কোডটা কি, কোন ফন্ট ইউজ করছি এবং ফন্টের ইউআরএলটাও নিচে দিয়ে দিব, যেন সেও যেন তার কাছে এই ফন্ট না থাকলে সে যেন ওই লিঙ্কে ক্লিক করে ফন্টটা ডাউনলোড করে নিতে পারে। এই গেল আমার নোটপ্যাডের কাজ, তাহলে আমার এই এআই ফাইল তখন আর দেওয়া লাগবে না। এখন আমরা এই ফোল্ডারে যাই, যেই ফোল্ডারে সেভ করছিলাম পিৎজা পাথ সোর্স ফাইল, এখন জেপিজি ফাইল সেভ করছিলাম একটা ইউজ আর্টবোর্ড দিয়ে, আর একটা সেভ করছিলাম ইউজ আর্টবোর্ড ছাড়া, তাহলে কোনটা সেটা ক্লিক করে দেখি, এটা হচ্ছে ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করছি। জেপিজি লোগো কই আমার, এই যে এটা ছিল আমার ইউজ আর্টবোর্ড দিয়ে, এই যে বাউন্ডারি দেখতেছি না, দেখা যাচ্ছে এই যে একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে আছে, মানে নির্দিষ্ট একটা আর্টবোর্ডের ভিতরে আছে, জন্য ইউজ আর্টবোর্ড ছিল এটা। আর আর্টবোর্ড ছাড়া যেটা সেটা এই যে জেপিজি আরেকটা আছে, এটা সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না, এটা পুরো আর্টবোর্ড সহ চলে আসে, যেমন হচ্ছে এই যে এই এরিয়া সহ চলে আসে, লাইক এই যে পুরো জায়গাটুকু আছে এই জায়গাটুকু সহ চলে আসে। অন্য কোনো জায়গায় ইউজ করতে গেলে, ফটোশপে নিয়ে ইউজ করতে গেলে দেখা যাবে। আর স্যার এটা কি আপনার ফটোশপে নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ যাবে, এই যে ফটোশপে নিয়ে যাচ্ছি। না, ওই মূল ফাইলটা, মূল ফাইল কোনটা? মানে যে ডিজাইনটা করলাম এটা জেপিজি পিএনজি এটা বাদ দিয়ে। এটা তো আমি ইপিএস ফাইল আমি ফটোশপে কিভাবে ওপেন দেব? ইপিএস ফাইল ফটোশপে ওপেন দেওয়ার কোনো অপশন নাই। এই যে আমি একটা সেভ করছি হচ্ছে এরকম, মানে একদম কি বলে মূল লোগোটাই এভাবে সেভ হয়েছে, ঠিক আছে। ইউজ আর্টবোর্ড যখন দিলাম অবশ্য নাম দেওয়া দরকার ছিল, তাহলে বোঝা যেত কোনটা কিভাবে সেভ হয়েছে, ভুল হয়ে গেছে। যেমন এটা হচ্ছে ফুল বাউন্ডারি পাইছে, আর এটা হচ্ছে ফুল বাউন্ডারি পাই নাই, একদম লোগোটাই পাইছে শুধু। এটা বুঝছি স্যার, যতটুকু ডিজাইন ততটুকু ওরা নিছে, এক্সট্রা হ্যাঁ কোনো রাইট, ইয়ে থাকে
নাই। আর মকআপ হলে মকআপ সেভ করে নিব ওই আগের মতো, যে বিজনেস কার্ড যেভাবে সেভ করছি জেপিজি, এই শুধু জেপিজি সেভ করব শুধু দেখানোর জন্য। তাহলে এই কয়টা ফরম্যাটে হচ্ছে ক্লায়েন্টকে ফাইল দেওয়া লাগবে, ওইভাবে সোর্স ফাইল তৈরি করে সোর্স ফাইল দিয়ে দেওয়া লাগবে। যেমন পিডিএফ যদি আমি ওপেন করতে চাই ফটোশপে, পিডিএফ ফাইলটা ফটোশপে ওপেন হচ্ছে, এই যে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইল চেঞ্জ করা যায় না, তাই না, না? কিছুই করা যাবে না, কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। দেখা যায়। এই পিডিএফ ফাইলটা হচ্ছে ইলাস্ট্রেটর 10 তোমার কাছে নাই, থাকলে তোমরা নিজেরা সেভ করে দেখবা যে অন্য কোনো ভার্সনে ওপেন করে কিনা। হ্যাঁ, ওপেন করলে আরেকটা বিষয় আছে, আমি এখানে যেই কালার দিছি, এখানে যেই কালার ইউজ করছি, এই কালারটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি ইলাস্ট্রেটর 10 এর কালারে যাই। এখন আমি ইলাস্ট্রেটর 10 এর কালার দেখাচ্ছি, এই রেড কালার দিয়ে খেয়াল করবা, ঠিক আছে? রেড কালার দিয়ে খেয়াল করবা, অন্য কালার দেখার দরকার নেই, তাহলে বুঝতে পারবা যে ইলাস্ট্রেটর 10 এর সাথে সিসির কত পার্থক্য। এটা আমি সায়ান কালার ইউজ করতেছি, 100% সায়ান। এখন হচ্ছে ইলাস্ট্রেটর 10 এ যেই কালার আছে সেই কালারে যাচ্ছি। হয়েছে, চেঞ্জ হয়েছে? জি স্যার। আমরা ইলাস্ট্রেটর সিসিতে পাইছি পিওর রেড কালার, হচ্ছে একদম রেড কালার, আর ইলাস্ট্রেটর 10 এ হচ্ছে কালার, রেড কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের মতো অনেকটা, ঠিক আছে? এই 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 সেম কালারই যদি কোনো প্রেস প্রিন্ট করে তাহলে রেড আসবে না, এই কালারটাই আসবে, তাহলে ওইটা রেড কালার না। আর প্রেসকে যদি বলা হয় যে ভাই 100% রেড কালার লাগবে আমার, তাহলে সে কালিটা বানাবে, একদম রেড কালার বানাবে, বানায় তারপরে সে এক্সট্রা প্রিন্ট করবে রেড কালারটা, তখন রেড কালারটা অ্যাকুরেট আসবে। আর যদি তাকে অ্যাজ ইট ইজ ফাইল দিয়ে আসা হয়, কিছুই বলে না আসা হয়, ভাই যা ফাইল আছে তাই প্রিন্ট করবেন, তাহলে রেড কালার আলার মধ্যে এরকম চলে আসবে, কিচ্ছু করার থাকবে না। এই হচ্ছে কালারের পার্থক্য, মেলা পার্থক্য। আপডেট ভার্সনের সাথে ব্যাকডেটের পার্থক্য হচ্ছে এই যে কালারের একটা বিশাল পার্থক্য, টুলসের পার্থক্য, অনেক কিছু টুলসের পার্থক্য আমি চিন্তা নাই করলাম, কালারের বিশাল পার্থক্য, তাহলে প্রিন্ট খারাপ, প্রিন্টিং খারাপ হয়ে যাবে। এখানে সে 100% রেড বানাইতে গেলে তাকে মিক্স করতে হবে, দেখা গেল যে এখানে 20% দিয়ে এটা রেড কালার বানাইতে হবে, কিন্তু 20% দিলেও মিক্স হবে না, তাহলে মূল কাজে গিয়ে হচ্ছে রেড কালার বানিয়ে নিতে হবে। সায়ান কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক লাইট কালার। আমি যদি আমার সিসির কালার যদি আমার ব্যাগ আসি, স্যার তাহলে বায়ার রাখি। হ্যাঁ বায়ারকে আমি সিসি দিব, বায়ার তো সিসি ইউজ করে, বায়ার তো এই কি বলে ইলাস্ট্রেটর 10 ইউজ করে না, CS6ও তো ইউজ করে না বায়ার, ওইটাও তো চিনে না বায়ার। বায়ার কি ভাই বাংলাদেশি যে ইলাস্ট্রেটর 10 চালাবে? একটা ফাইল কিভাবে পাঠাতে হবে সেটার প্রসেসটা আমি দেখাই দিলাম, এটা লোগো দিয়ে দেখালাম। এবং ইসের ক্ষেত্রে বিজনেস কার্ডের ক্ষেত্রে হচ্ছে আমাকে সোর্স ফাইলই ইউজ করব, কিন্তু ওইখানে আমাকে লাগবে না, ওই যে ওইখানে শুধু জেপিজি ফাইল থাকবে, পিএনজি ফাইল থাকবে না, ওইখানে শুধু পিএসডি ফাইল আর হচ্ছে জেপিজি ফাইল থাকবে, আর কিছু থাকবে না। আরেকটা করে দেওয়া যায়, সেটা পিডিএফ দেওয়া যায়, এক্সট্রা পিডিএফ দেওয়া ভালো, এই 3টা ফরম্যাট দিলেই চলবে।